আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আজ। গুরুত্ব পাবে বাণিজ্য অংশীদারিত্ব ও ভূ রাজনৈতিক ইস্যু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায়। সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটে বন্যার ভয়াল ধাপায় ভেসে গেছে জনপদ। এবং ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ভারতে রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে বাণিজ্য অংশীদারিত্ব ও ভূ রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আজ সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সঙ্গে ছিলেন। এর আগে গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের সরকার প্রধান। পরে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেলে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিনের অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল কাজীপুর সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি ও শাহজাদপুরের চরাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অবাদি জমি। গত 24 ঘন্টায় নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে 11 সেন্টিমিটার বেড়ে 12.8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে আশঙ্কায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। গত 2 দিন যাবৎ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনায় নদ নদীর পানি কমছে। তবে পুনরায় বৃষ্টিপাত শুরু হলে ও পাহাড়ি ঢল নামলে বন্যা সৃষ্টি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আপনার ঘাট কোনে? ঘাট দুই ব্যাগ আছে। নৌকান কোথায় রাখতেছেন? নৌকা রাখার সমস্যা। কয়েকদিন আগে খুব ভালো ছিল, পানি কম আছে। এবার যে বন্যায় কি হয় আমরা বলতে পারতেছি না, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। সিলেটে বন্যার ভয়াল ধাবায় ভেসে গেছে জনপদ। ভেসে গেছে অনেক পরিবারের সারা জীবনের সঞ্চয়। তবে এরই মধ্যে কিছুটা উন্নতি হয়েছে সেখানকার বন্যা পরিস্থিতির। গেল 2 দিনে উজানের পানি সরে গিয়ে বসত ভিটা জাগতে শুরু করেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, গোনাইনহাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট অঞ্চলে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। গত 2 দিন ধরে তিনি এ এলাকার বানভাসীদের দুর্ভোগের কথা আমাদের সামনে তুলে ধরছে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এ এলাকার বন্যা পরিস্থিতি এখন কেমন? বন্যা দুর্গত মানুষরা কি বলছেন?
ধন্যবাদ চিন্তি। আপনাকে জানিয়ে রাখি যে সিলেটের যে বন্যা যে পরিস্থিতি এখন কিছুটা উন্নতির পথে। আমি এখন যেই রয়েছি মূলত কানাইঘাট যে বাজারে, এই বাজারে এই যে প্রধান যে সড়ক ছিল সেই সড়কেও এখানে মাজা সমান পানি ছিল। আমার এখন দেখতে পাচ্ছেন যে সুরমা নদী, সেই সুরমা নদীর পানি পুরো সড়ক জুড়ে এখানে প্রবাহিত হচ্ছিল এবং এখানে আশপাশের যে জনপথ রয়েছে সেই জনপথের অনেক বাড়িঘর এই পানির তলে ডুবেছিল। তবে গেল দুদিন তেমন ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং এই উজানের পানি খুব দ্রুত গতিতে নামার কারণে এই জনপদগুলো জাগতে শুরু করেছে। আশপাশের মানুষজন তারা চেষ্টা করছেন তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যেহেতু অনেক প্রধান সড়কে যে পানি উঠে গিয়েছিল সেই কারণে এই সড়কগুলোর অনেক জায়গায় আমরা দেখেছি যে সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে আমরা দেখেছি। আর এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে। আমাদের একটু জানাবেন যে এই বন্যায় আপনাদের কি কষ্ট হলো? এতটুকু কষ্ট হয়েছে, কেনাবিনা কিচ্ছু পাওয়া গেছে না। পানি বন্যায় সব দোকান বন্ধ হয়ে গেছে, এই রোডের উপর দিয়ে বুক পানি চলে গেছে। আর আমরা ইট টিট করতে পারি নাই, কোনো গরু কিনতে পারি নাই, লোকজন বাড়ি তুলে বাসা তো বাইরে হইতে পারে নাই। এতটুকু কষ্ট হয়েছে এই পানি বন্যার সময়। আপনার এখন আপনাদের গোলা ভরা ধান সেগুলো যে নষ্ট হয়ে গিয়েছে, সারা বছর কিভাবে চলবে? সরকারি গুদামত যেগুলা ধানগুলা আছে এইগুলা গুদামত এতটুকু পানি হইয়া সব ধানগুলা আপনার নষ্ট হয়ে চলে গেছে পানি। এখন খানাপিনা সব মিলতেছে না, এতটুকু কষ্ট হইতেছে আমাদের। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বন্যা অঞ্চলের যে আশপাশে যারা জনপদ যেগুলো প্রত্যন্ত অঞ্চলে এখনো আমরা দেখেছি যে চোখ যত দূর যায় পানি রয়েছে, সেখানে নৌকার মাধ্যমেই সেখানে চলাচল করতে হচ্ছে। সেই অঞ্চলগুলোতে আমরা দেখেছি, খোঁজ নিয়ে জেনেছি যে এখনো সেখানে খাবারের অভাব রয়েছে, বিশুদ্ধ পানির অভাব রয়েছে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই ঈদের পরে বাড়তি ছুটি নিয়ে গিয়েছিলেন বাড়ি, তারাও আজ ফিরতে শুরু করেছেন। রোববার থেকে পুরোপুরি কর্মব্যস্ত হয়ে উঠবে রাজধানী ঢাকা। এদিকে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে এখনও রাজধানী ছাড়ছেন অনেকেই। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, কমলাপুরের যাত্রীদের ভিড় এখন কেমন দেখছেন? সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনাকে জানিয়ে থাকি সকাল থেকে কমলাপুর এই স্টেশনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই ট্রেনগুলো আসে সেই ট্রেনে কিন্তু ফিরতি যাত্রীদের অনেক চাপ আমরা দেখতে পেরেছি এবং তারা কিন্তু ঈদের আজকে যে ষষ্ঠ দিনে কিন্তু তারা রাজধানী ফিরছেন এই কর্মব্যস্ত শহরে। তারা বলছিলেন যে তারা বিভিন্নভাবে অনেক ঝুট ঝামেলা বা অনেক কষ্ট করেই কিন্তু তারা কিন্তু রাজধানীতে আসতে পেরেছেন। একদিকে যেমন তাদের স্বস্তি রয়েছে, অন্যদিকে তাদের কিন্তু ভোগান্তিরও অনেক অভিযোগ রয়েছে। তারা বলছেন যে অধিকাংশ ট্রেন কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা বা তারও বেশি সময় ধরে দেরি করেছে, যার ফলে তাদের ফিরতে দেরি হয়েছে। আবার বাড়তি চাপের কথা কিন্তু তারা বলেছেন, অর্থাৎ যাত্রীদের অত্যাধিক চাপ ছিল, যার ফলে কিন্তু তারা অনেক কষ্ট করেই কিন্তু এসেছেন। তারপরেও তারা কিন্তু এক ধরনের স্বস্তির কথা বলছেন যে তারা পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে অবশেষে রাজধানী ঢাকাতে ফিরতে পেরেছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এখান থেকে এই স্টেশনে সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে অধিকাংশ ট্রেনই কিন্তু প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা তারও বেশি সময় দেরিতে ফিরেছে। ঠিক তেমনি এখান থেকেও যে ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু ঠিক একই পরিমাণ সময়, অর্থাৎ 2 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু দেরিতে গিয়েছে, যার ফলে কিন্তু এখানে স্টেশনে যারা অপেক্ষমান রয়েছে তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু এই স্টেশনে কিন্তু কিছুটা ভিন্নতাও রয়েছে। যেমন একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের আনন্দ শেষে, ঈদের ছুটি শেষে মানুষ রাজধানীতে ফিরছেন, ঠিক তেমনি অনেকেই কিন্তু আজকে
দেশের বিভিন্ন প্রান্তে তাদের পরিবার পরিজনের সাথে কিন্তু ঈদ কাটাতে কিন্তু এই স্টেশনে কিন্তু ওয়েট করছেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে অনেক যাত্রীদের অপেক্ষা করছেন, তারা কিন্তু অনেকেই 4 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়েছে, এমনটাও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো শুধুমাত্র কমলাপুর রেল স্টেশন না, একই চিত্র কিন্তু ঢাকায় প্রবেশের যে মুখগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বাসের কথা বলে থাকি সায়দাবাদ, গাবতলী যে টার্মিনালগুলো, সেই টার্মিনালগুলোতেও কিন্তু আমরা যাত্রীদের কিন্তু বেশ ভিড় দেখতে পেয়েছি, অর্থাৎ রাজধানীমুখী মানুষের। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিনথিয়া। তরিক, আপনাকে ধন্যবাদ। দ্বীপ জেলা ভোলার বিভিন্ন স্থান থেকে গত 5 দিনে 11টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ সাপ স্থানীয়রা মেরে ফেললেও একটি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, মনপুরা ও সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে 5টি রাসেল ভাইপার সাপ দেখা যায়। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে। তবে তজুমুদ্দিন উপজেলায় পাওয়া একটি সাপ এখনো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। সবশেষ গতকাল বিকেলে চরফ্যাশন পৌর এলাকার কালীবাড়ির পেছনের রাস্তায় বাচ্চাসহ রাসেল ভাইপার দেখে স্থানীয়রা বাচ্চাসহ সাপটিকে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। মানুষের বাসাবাড়ি ও খেলার মাঠে একের পর এক বিষাক্ত এই সাপ উদ্ধারের খবরে জেলার সর্বত্র জনমনে আতঙ্ক বিরাজ করছে। আন্তর্জাতিক সংবাদ। সীমান্ত উত্তেজনা নিয়ে এবার আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী মাসের প্রথম সপ্তাহে এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যাবেন দুই দেশের শীর্ষ দুই নেতা। সেখানে সাইড লাইনে দুই নেতার বৈঠক হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সীমান্ত নিয়ে সংঘর্ষে দুই দেশের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। 2020 সালে 15 জুন গালওয়ানে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারপর থেকে গত 4 বছর সীমান্তে দুই দেশেরই অতিরিক্ত 50,000 সৈন্য নিয়মিত মোতায়েন করা থাকে। এবার বুলেটের বদলে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করতে যাচ্ছে ভারত ও চীন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে টাইগারদের পেসার তাসকিন আহমেদ জানান, ভালো কিছু করতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 8:30টায়। পরাগারমানের রিপোর্ট। সুপার 8 পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে 28 রানে হার টাইগারদের। তবে সেমিফাইনাল পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে হলে ভারতকে হারানো ছাড়া পথ নেই বাংলাদেশের। টুর্নামেন্ট জুড়েই ব্যাটিং বেশ ভুগিয়েছে টাইগারদের। ভারত ম্যাচের আগে এ পর্যায়ে উন্নতির কোনো বিকল্প দেখছেন না দলের পেসার তাসকিন আহমেদ। যদিও আগের চেয়ে বেটার হচ্ছে, কিন্তু দেখেন আসার পরে কিন্তু ইউএসএ এবং এখানে শুরুর দিকেও আমরা তেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলি নাই। তো এক একটা ভেন্যুতে এক এক রকম উইকেট। এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি। তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট 170-80 করতেই হবে। দিনে খেলা আর একটু ভালো থাকবে উইকেট। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে বলে জানান তাসকিন। তাতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে বলে জানান তিনি। ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি, কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্নও থাকবে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো ওইটার জন্যই আসলে আমাদের ব্যাটিং বোলিং মানে সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, এতে কোনো সন্দেহ নেই। তো মিস্টেকের মার্জিন অনেক কম থাকতে হবে। ইনশাআল্লাহ সেরা ক্রিকেট খেললে হোপফুল দেখি। আন্তর্জাতিক টি-20তে 13 বারের মোকাবেলায় ভারত জিতেছে 12টিতে, একটিতে জয় বাংলাদেশের। পরাগারমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর।
ইউরোপ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসকে সাথে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। অন্য ম্যাচে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে শেষ 16তে খেলার আশা বাঁচিয়ে রেখেছে অস্ট্রিয়া। জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া ফ্রান্স খেলতে নেমে নেদারল্যান্ডসের জালে বারবার আক্রমণ করলেও গোল পায়নি। খেলাটি গোলশূন্য ড্র হয়। এতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দুই দলই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রইল। এদিকে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রবার্ট লিওন্ডোভস্কির দল পোল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রিয়া। প্রতিযোগিতামূলক আসরে পোল্যান্ডের বিপক্ষে এটি অস্ট্রিয়ার প্রথম জয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক আজ, গুরুত্ব পাবে বাণিজ্য অংশীদারিত্ব ও ভূ রাজনৈতিক ইস্যু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায়। সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটে বন্যার ভয়াল থাবায় ভেসে গেছে জনপদ। এবং ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।